আমি আমার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে পরম শ্রদ্ধায় মমতায় স্মরণ করছি। স্মরণ করছি যে স্বাধীনতার জন্য আমার মায়েরা তাদের সর্বোচ্চ সংগ্রাম দিয়েছিল, সেই মায়েদের স্মরণ করছি, সেই মায়ের 30 লাখ সন্তানকে যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল আমাদের এই মাতৃভূমির জন্য। আমি শুকরিয়া আদায় করছি পরম করুণাময়ের প্রতি যে হে পরম করুণাময়, তুমি আমার মাকে, আমাদের মাকে, আমাদের পিতাকে এই পৃথিবীতে পাঠিয়েছিলে, তাই আমি এবং আমরা এই মায়ার পৃথিবীতে আসতে পেরেছি। সেই কারণে পরম করুণাময় তোমার প্রতি শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা জানাই আমার মায়ের প্রতি, আমার বাবার প্রতি, যারা জন্ম দিয়ে আমাদের এই পৃথিবীর মুখ দেখার সুযোগ করে দিয়েছে। আমি কৃতজ্ঞতা জানাই যে মা জন্ম দেওয়ার পরে আমার যে শিক্ষক, যে উৎসাহ, আমার যে শিক্ষাগুলো আমাদের অক্ষর জ্ঞান দিয়ে এই পৃথিবীতে কথা বলবার, চলবার সুযোগ করে দিয়েছে সেই শিক্ষকদের। আমি অভিযোগ করেছি স্কুল ম্যানেজমেন্ট কমিটি এবং স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল ইসলাম, তার শিক্ষকরা মিলে একটি হাই স্কুলে এত বড় মহাসমাবেশ আমরা এর আগে করতে পারিনি। আমি এই অঞ্চলের সকল মায়েদের, আমি সেই কারণে আমার পক্ষ থেকে আমাদের প্রধানমন্ত্রী, তিনিও একজন মা, সেই মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা অভিনন্দন। আমি অভিভূত হয়েছি আমাদের একজন মা লাকি বেগম এবং আরিফা খাতুন কি চমৎকার ভাবে অল্প কথায় আজকের এই মা সমাবেশের কথা বলছি। আমি যদি সেই মায়েদের সাক্ষী রেখে আমি দুই প্রতিষ্ঠান প্রধান বর্ণনা করবো যে এই প্রাইমারি বাচ্চাদের এখান থেকে সরান, সকল বাচ্চাদের এখান থেকে সরান, এবং যারা অভিভাবক আছেন আপনাদের পাশে যারা বাচ্চা আছে, যারা অনেক কথা বলতে শব্দ করছে তাদেরকে নিষেধ করুন। আমার দুই মা, তারা সকল মায়েদের পক্ষ থেকে আমি বক্তব্য রাখছি। আমাদের সন্তান আলামিন 10ম শ্রেণীর সে সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে এখানে বক্তব্য রাখছে। আমরা খুব মনোযোগের সাথে আমার মায়েদের, আমার সন্তানদের আমরা বক্তব্য শুনেছি, আপনাদের দাবি দেওয়ার কথা শুনেছি। আমি সেই দাবি দেওয়ার বিষয়টি আমার বক্তব্যের শেষ অংশে বলব। আমি অভিভূত হচ্ছিলাম যে কত মায়েরা আজকে আপনারা এখানে এসেছেন। আমি যদি আমার সেই দুই মা লাকি এবং আরিফা খাতুনদের সাক্ষী রেখে অন্য মায়েদের কাছে জিজ্ঞাসা করি যে বলে তো যে আমাদের ধর্মে, আমরা যারা মুসলমান, আমাদের ধর্মে বড় পীরের নাম কে বলতে পারবেন? কোন মা? হ্যাঁ, বলুন। আব্দুল কাদের জিলানী আমাদের বড় পীর। তিনি প্রাইমারি হাই স্কুলের লেখাপড়া শেষ করার পরে উচ্চ শিক্ষার জন্য তার মা ফাতেমা, বড় পীরের মা, তার সন্তানকে উচ্চ শিক্ষার জন্য বাংলাদেশে পাঠাচ্ছেন। ছোট ছেলে বাগদাদে যাবে জীবনে প্রথম উচ্চ শিক্ষার জন্য। সেই কারণে মা ছেলেকে একটি ব্যবসায়িক কাফেলার ছেলে পাঠাবে, যে ছেলে যেন হারায় না যায়, পথ ভুলে না যায়। কিন্তু সেই কাফেলার পরে ডাকাত করল প্রতিমধ্যে। মা তার সন্তান বড় পীর আব্দুল কাদের জিলানী তার উচ্চ শিক্ষার জন্য মা আদর করে 40টি স্বর্ণের মুদ্রা একটি প্যাকেটে বেঁধে গোবরের নিচে সেলাই করে সন্তানকে দিয়েছে, দিয়ে বলেছে তোমার উচ্চ শিক্ষার জন্য আমি এই স্বর্ণ মুদ্রা বাঁচিয়ে রেখেছিলাম, জমিয়ে রেখেছিলাম, তোমার শিক্ষার জন্য দিলাম।
উনি উচ্চ শিক্ষা নিয়ে জীবনে কখনো মিথ্যা কথা বলবে না। সেই মায়ের শিক্ষা নিয়ে সেই কাফেলার সাথে যখন যাচ্ছে, প্রতিমধ্যে ডাকাত করল। সেই ডাকাতরা সকল ব্যবসায়ীর কাছ থেকে সেই ধন সম্পদ সব করে নিবে। কিন্তু ছোট বাচ্চা আব্দুল কাদের জিলানী রাস্তার এক পাশে ভয়কে জড়সড় হয়ে কবিতারের মধ্যে থাকছে। ডাকাতটা যে জিজ্ঞাসা করলো, এই খোকা তুমি এখানে কি করো? তো বললো, আমি কাফেলার সাথে এসেছি, আমি বাচ্চাদের যাচ্ছি উচ্চ শিক্ষার জন্য। বলো, তোমার কাছে কিছু আছে? বললো, আছে। বলো, কি আছে? বললো, আমার মায়ের দেওয়া 40টি স্বর্ণের মুদ্রা। কিন্তু ওই ডাকাতটা বিশ্বাস করলো না। প্রথম ডাকাত, দ্বিতীয় ডাকাত বিশ্বাস করলো না, তৃতীয় ডাকাতও বিশ্বাস করলো না। পরে যে ডাকাত ছোটটা জিজ্ঞাসা করলো যে সবার কাছে কি ধন সম্পদ মাল লুণ্ঠন করা হয়েছে? তা বললো কি সরকার কি হয়েছে, কিন্তু একটা ছেলে বলতে তার কাছে 40টি স্বর্ণের মুদ্রা আছে, আমাদের বিশ্বাস হচ্ছে না। তখন ডাকাত সরকার আসলো, এসে ঠিকই সেই রাস্তার কোনায় দাঁড়িয়ে ডাকাতের ভয়কে স্বপ্ন করে কাঁপছে সেই বালকটি বড় পীর আব্দুল কাদের জিলানী। তার কাছে ডাকাত সরকার জিজ্ঞাসা করছে, এই খোকা তোমার কাছে কি আছে? আগেও যে 3বার কথা বলছে, এখনো চতুর্থবারে একই কথা বলছে যে আমার কাছে আমার মায়ের দেওয়া 40টি স্বর্ণের মুদ্রা আছে। তো বললো, তুমি তো এই কথা না বলেও পাচ্ছ, আমরা তো তোমার কাছ থেকে কিছু নিতাম না, তোমাকে মারতাম না, তুমি কেন এ কথা বললে? তা বললো, এটা আমার মায়ের শিক্ষা। আমার মা আমাকে উচ্চ শিক্ষার জন্য পাঠিয়েছে। আমার মা বলেছে জীবনে কখনো শিক্ষা বলবো না। সেই ডাকাত সর্দার একজন মায়ের উপরে একজন সন্তান মানুষের তিনি অভিভূত হলেন। তিনি তার ডাকাত সদস্যদের থেকে সেই ডাকাত সদস্য তওবা করলেন, ভালো হয়ে যায়, আল্লাহর পথে আসলেন, ইনসাফের পথে আসলেন। একজন মা কিভাবে একজন ডাকাতকে ভালো পথে চালালো। আমি এরকম না সমাবেশ করি, আমি যদি আমার যে দাঁড়িয়ে আছেন, আমি যদি বলি এর আগে 25 ফেব্রুয়ারিতে আমি জেনারেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমি মা সমাবেশ করি। আমি 18-2-তে জেডিবিকে আমি মা সমাবেশ করেছি। আমি 13-2-তে পাঁচকোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ করেছি। আমি 21-1-এ এমএলএ আমি মা সমাবেশ করেছি। আমি 18-2-তে নিকটতা মহিলা একজন মাদ্রাসায় মা সমাবেশ করেছি। আমি 17-1-এ সুচিপুর মাধ্যমিক বিদ্যালয়ে বালিকা বিদ্যালয়ে মা সমাবেশ করেছি। আমি 16-1-এ ধানকোটা আমি মা সমাবেশ করেছি। আমি 15-1-এ আমি চৌরাটা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে মা সমাবেশ করেছি। আমি 10-1-এ কমলাপুর মাধ্যমিক বিদ্যালয়ে চৌরাটায় মা সমাবেশ করেছি। আমি 7-1-এ কায়েমটোলা কলেজে মা সমাবেশ করেছি। এরকম এই তালিকা বলে অনেক বড় হবে। আমি কেন অভিভাবক সমাবেশ নাম দেয়নি? আমি কেন জনসভা নাম দেয়নি? আমি কেন কর্মী সভা নাম দিয়ে এখানে আসি নাই? আমি এসেছি আমি এই মায়েদের সাথে কথা বলি। আমি মনে করি সেই মায়েরা পারে তার পরিবার, তার সমাজ, তার সন্তানকে আলোকিত করতে, মানুষ করতে। আমি যদি আমাদের 7ম শ্রেণীর ছাত্রী মাহাদিয়া প্রাথমিক প্রবানা একজন, আমাদের কৌশিকা আক্তার সিমলা অভিজিৎ সরকার 8ম শ্রেণী, মোহাম্মদ মোতাসিম বিল্লাহ 8ম শ্রেণী, আর ক্লাস 9 আলামিনের কথা বললাম, শেখ রফিক উদ্দিন ক্লাস 9-এ, এবং তানজিম সুসান মোহাম্মদ আমাদের 10ম শ্রেণী, এবং দীপু কুমার ঘোষ 10ম শ্রেণী। তার মায়েরা আছে এখানে। আমি যদি ক্লাস 9-10 যারা সায়েন্স ক্লাসে যারা হাতে করবো, ক্লাস 9-10 যারা সায়েন্সে পড়ো, হ্যাঁ এদিকে আগে আসো, যারা সায়েন্সে পড়ো তো আমার সামনে আসো, এখানে মায়েদের সামনে আসো। ছেলে মেয়ে সবাই 9-10 সায়েন্সে যারা পড়ো, সায়েন্সে
তোমার কেমন আছো? হ্যাঁ, ভালো আছো? আমাদের কোনো দাবি দেওয়া আছে? হ্যাঁ, বিল্ডিং চাই নাকি? হ্যাঁ, মায়ের মতো বিল্ডিং চাই নাকি? হ্যাঁ, এই স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতার নাম কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আচ্ছা, তোমরা সায়েন্সে পড়ো, বলো তো এই যে বৈদ্যুতিক বাল্ব কোন বিজ্ঞানী আবিষ্কার করেছে? যে বলতে পারো, আবিষ্কার করো। কে পারবে? সায়েন্সের সাড়ে রাখবেন পারবেন? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, বসেন। টমাস আলভা এডিসন, এই যে আমরা যে বৈদ্যুতিক যে বাল্ব দেখি, পৃথিবীতে সবচেয়ে বেশি জিনিস যিনি আবিষ্কার করেছেন বিজ্ঞানী হিসাবে, সেই বিজ্ঞানীর নাম টমাস আলভা এডিসন। কত আমার সৌভাগ্য হয়েছিল, টমাস আলভা এডিসন আমেরিকার যে শহরে সর্বপ্রথম বৈদ্যুতিক জেনারেটর আবিষ্কার করেছিলেন, সেই শহরটির নাম হচ্ছে নিউ ইয়র্কের ম্যানহাটন শহর। আমি গত 15 সালের সেপ্টেম্বরে আমার বন্ধুর বাড়িতে আমি 15 দিন ছিলাম ম্যানহাটনে। সেই বিজ্ঞানী টমাস আলভা এডিসনের মা হেনরি টমাস এডিসন, মায়ের নাম হেনরি। মা ছেলেকে স্কুলে ভর্তি করে দেয়, কিন্তু ছেলের ছোটবেলায় খাওয়া দাওয়া হয়, খাওয়া দাওয়া দেওয়ার কারণে কানে কম শোনে, কানে কম শুনে যাবে, তার কাছে আমরা বলি শ্রবণ প্রতিবন্ধী, লেখাপড়ায় মনোযোগী না, শিক্ষকদের কথা শোনে না, শিক্ষকদের মানে না। বাধ্য হয়ে স্কুল কমিটি, স্কুলের প্রধান শিক্ষক মিটিং করে হেনরি এডিসনের সন্তান টমাস আলভা এডিসনকে স্কুল থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। কালপত্র চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিলেন। সেই চিঠি তার মায়ের হাতে ধরিয়ে দিলেন একটি খামের মধ্যে। মন খারাপ করে মা স্কুল থেকে চলে আসলেন। বাড়িতে এসে হেডমারে চিঠি পড়ছেন। দূরে দাঁড়িয়ে সেই অমনোযোগী, সেই শ্রবণ প্রতিবন্ধী, সেই শিক্ষকের মানে না, সেই ছেলে জিজ্ঞাসা করছে, মা, ও মা, আমার হেডমার কি চিঠি দিয়েছে তোমাকে? বুদ্ধিমতী মা, দূরদৃষ্টি সম্পন্ন মা, অন্তর্দৃষ্টি সম্পন্ন মা বুঝতে পেরেছে। তিনি তার বুদ্ধিমত্তাগুলো সাথে সাথে বললেন, তোমার ভেক্ষা চিঠি দিতেছে টমাস আলভা এডিসন খুবই মেধাবী ছেলে। টমাস আলভা এডিসন খুবই লেখাপড়ায় মনোযোগী, আমার স্কুলের সেরা সন্তান। একজন বুদ্ধিমতী মা এভাবে একজন টমাস আলভা এডিসনকে জগৎ বিখ্যাত করেছিল, বিজেপি বিখ্যাত করেছিল, দুনিয়ায় বিখ্যাত করেছিল। রাতারাতি সেই টমাস আলভা এডিসন লেখাপড়ায় মনোযোগী হলেন, ক্লাসে ফাঁস ধরে থাকলেন, কিন্তু সেই স্কুলে তারা পড়াশুনো হয়নি। সেই স্কুলটা তাকে টিভি দিয়ে বের করে দিয়েছে। স্কুল বের করে দিলে কি হবে? তার শিক্ষক, তার মা রাতারাতি তার সন্তানকে দুনিয়ার বিখ্যাত বানিয়ে ফেললেন। একের পর এক আবিষ্কার করে সারা পৃথিবীতে চমক কাটিয়ে দিলেন। কোটি কোটি টাকা অর্থ উপার্জন করলেন। সারা দুনিয়ায় যখন তার খ্যাতি ছড়িয়ে পড়ছে, তখন তার জন্মদাত্রী মা মারা গেলেন। মায়ের মৃত্যুতে কাতর হয়ে পড়লেন, ভেঙে পড়লেন। সেই জগৎবিখ্যাত বিজ্ঞানী তার মায়ের গোপন আলমারি খুঁজলেন। সেই আলমারির মধ্যে সেই প্রধান শিক্ষকের সেই চিঠি খুঁজে পেলেন, যে চিঠিটি লেখা আছে, আপনার ছেলে শ্রবণ প্রতিবন্ধী, আপনার ছেলে লেখাপড়ায় অমনোযোগী, আপনার ছেলে দুষ্টু, শিক্ষকের মানে না, তাকে স্কুল থেকে বের করার সিদ্ধান্ত নিলাম। এই চিঠি যখন টমাস আলভা এডিসন পড়ছে, অধরে কাছে চিৎকার করে বলছে, মা, মা গো,
তুমি আমার আদর্শ শিক্ষক, মা তুমি আমার কোয়ালিটি এডুকেশন, মা তুমি আমার দুনিয়া, তুমি আমার শিক্ষক। একজন মা পারে যে কিভাবে তার সন্তানকে আলোকিত করতে হবে। 24 ঘন্টা 6 ঘন্টা আপনার সন্তানকে আমার স্যারেদের কাছে দেয়, আর 18 ঘন্টা এই সন্তান আপনার কাছে থাকে। সেই কারণে এই সন্তানের প্রতি প্রভাব আমার মায়েদের, আমি সেই মায়েদের দেখেছি যে সেই মায়েদের সাথে কথা বলব। আমি গত 23 তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের 275 জন আওয়ামী লীগের এমপিদের নতুনরা সরকার হয়েছে। বারবার প্রধানমন্ত্রী বলেছেন সরকারের যত অর্জন বাড়ি বাড়িতে উঠোন বৈঠক করে, মা সমাবেশ করে, কর্মী সমাবেশ করে এই কথাগুলো বারবার বলতে হবে। নিজের জীবন নিজে বিচারতে হবে। আমি খবর নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে বলছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী আপনি ঠিক কথা বলেছেন, আমি আমার এলাকায় মা সমাবেশে আমি মা প্রধানমন্ত্রী শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে, বিদ্যুতের ক্ষেত্রে আমার যে অর্জন, উন্নয়নের যে অর্জন, আমি সেই মায়েদের সামনে বলি। আমি একথাও বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী আপনি বলেছেন নিজের ঝোল নিজে পিটাতে হবে। আমি বলেছি আপনার সাথে সহমত পোষণ করে বলছি, আমরা যদি নিজেদের ঝোল নিজে না পিটাই, অন্য লোকের কাছে যদি পিটাতে দিই সেই ঝোল ফাটাই ফেলবে। মাননীয় প্রধানমন্ত্রী আমি আমার মায়েদের সামনে যে আমি আমার মায়েদের কথা বলি। আমি 5 বছর উপজেলা চেয়ারম্যান ছিলাম। আমি শপথ নিয়েছিলাম যে আমি এই উপজেলা খুলে সকল আমার অভিভাবক মায়েদের সাথে কথা বলবো। আমি 18,000 মায়ের সাথে কথা বলেছি। এই কথা বলতে যে আজকে যখন আমি এক্সপ্রেসে এসেছি, চেয়ারে বসা, আপনারা চেয়ারে বসা, কিন্তু আমি কখন উঠোন বৈঠকে যে চেয়ারে বসে না, মায়েরাও বেঁধে পার্টিতে বসে, আমিও বেঁধে পার্টিতে বসি। সেই বসে মায়েদের সাথে কথা বলি। তখন কিন্তু মায়েরা থেকে 150 মায়ের তো মা থাকে না। সেই 150 মা গ্রামের উঠোনে বসে, বেঁধে পার্টিতে বসে মায়েদের সাথে কথা বলি। আমার জীবনের একটি বাস্তব উদাহরণ আপনার সাথে দিতে চাই। এই কীর্তিপুর গ্রামে বিএম প্রাইমারি মায়েরা, বিএম প্রাইমারি তিনি প্রধান, তিনি একজন মহিলা অ্যাডমিনিস্ট্রেটর, আর আমার তিনি শিক্ষাধিকার, তিনি একজন মহিলা। দুইজনকে সাথে নিয়ে আমি প্রথম বৈঠকে গেলাম। এরকম 150 মা আমাকে ঘিরে বসেছিল। আমি এক মাকে জিজ্ঞাসা করছি, মা আপনার নাম কি? ওই মা বলছে আমার নাম আলেয়া। আমি বললাম কি করেন মা? তখন আমি ভালোই কাজ করি। আমি বললাম আমার সংসার চলে কি করি? বলে আপনার ছোটার বাদে নিয়ে। আমি বললাম ছোটার বাদ কি করে? তাহলে খাতে কাজ করে। আমি বললাম খাতে কাজ করে কয় টাকা পায়? তখন 900 টাকা, 8 বছর আগে টাকা। বলে স্যার প্রতিদিন 200 টাকা করে খায়। প্রতিদিন কত পায়? 200 টাকা করে। আমি মা আলেয়াকে জিজ্ঞাসা করছি, মা আলেয়া প্রতিদিন কি কাজ করে? বলছে না স্যার, আমাদের দেশে যখন অতি বৃষ্টি, অতি বন্যা, অতি খরা এইসব হলে প্রতিদিন কাজ হয় না। আমি মা আলেয়াকে জিজ্ঞাসা করছি, মা আলেয়া ধরে নেন প্রতিদিন কাজ হয়, তাহলে আপনার ছোটার ভাবে মাসে আয় কত? 30 দিনে যদি 200 টাকা করে হয় তাহলে মাসে আয় কত? তিনি আপনার মানা বলতে পারবেন? 6,000। আমার মা আলিফা খাতুন বলেছে 6,000, কিন্তু মা আলেয়া বলতে পারেনি। পাশের মালা বলেছিল। মা আলেয়ার দোষ না, মা আলেয়ার দোষ না, বলতে পারিনি। তার মধ্যে অঙ্ক নাই, শিক্ষা নাই, এই দোষ মা আলেয়ার না, সে বলতে পারিনি। পাশের মা বলেছিল তার প্রতিদিন 200 টাকা করে হলে মাসে 6,000 টাকা আয় ঠোকার পাশে। আমার পাশে আর একজন মা বাবা ছিল শিক্ষাধিকার, নাম নিষ্পতারা পার্টি। আমি বললাম যে শিক্ষাধিকার আপনি তো মায়ের চাষ, তা আপনার আয় কত, আপনার মাসে বেতন কত? তা বললো স্যার আমার বেতন হচ্ছে মাসে 25,000 টাকা। আমি বললাম আপনি যখন পেনশনে যাবেন তখন আপনার বেতন কত? তা বললো স্যার আনুমানিক 40 লক্ষ টাকা। কত? আনুমানিক 40 লক্ষ টাকা। আমি এবার মা আলেয়াকে জিজ্ঞাসা করি, মা আলেয়া ছোটার বাদ কি করে গেল? আমার মা আলেয়াকে যত্ন বললো যে স্যার আগে তো বললাম ছোটার বাদ খেতে কাজ করে, বারবার বিরাম দেন। আমি যেখানে জিজ্ঞাসা আমার মা আলেয়া বুঝতে পারিনি। আমি আমার শিক্ষকের মা হাসপাতালে পারবেন জিজ্ঞাসা করছি,
যে ম্যাডাম আপনার স্বামী কি করে? বলো আমার স্বামী এমবিবিএস ডাক্তার। তাহলে লেখাপড়া কি শুধু বেতন বৈষম্য করেছে না আরো কিছু করেছে? অনেক কিছু তফাৎ করে দেয়। এই দোষ মা আলেয়ার না, কারণ মা আলেয়ার যে মা ছিল, মা আলেয়ার যে মা ছিল, সেই মায়ের অন্তর্দৃষ্টি ছিল না, দূরদৃষ্টি ছিল না, বুদ্ধিমত্তা ছিল না। সেই কারণে তার মেয়ে আলেয়াকে প্রাইমারিতে পাঠায়নি, হাই স্কুলে পাঠায়নি, তাই সে শিক্ষা নেয়নি, সাহিত্যে অঙ্ক জানে না, তাই সে বলতে পারেনি প্রতিদিন 200 টাকা করে আয় করে মাসের পাহাড়ে দাঁড়ায়। এই অঙ্ক জ্ঞান, এই অক্ষর জ্ঞান আমার মা আলেয়ার মধ্যে ছিল না, তাই বলতে পারিনি। এই দোষ মা আলেয়ার না। কিন্তু মা ইসমতারা পারভিনের মা, সেই মায়ের অন্তর্দৃষ্টি দূরদৃষ্টি ছিল। সেই কারণে তার মেয়ে ইসমতারা পারভিনকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়েছে, তাই শিক্ষা নিয়েছে, তাই শিক্ষার্থীরা তাই 25,000 বেতন পায়, পেনশনে গেলে 40 লক্ষ টাকা সে পাবে। তাহলে যে মায়েদের দেখেছি সেই মায়েদের কাছে শুধু শুনতে চাই, ভবিষ্যতে আর কোন মায়ের সন্তান এই সমাজে আলেয়া হয়ে রাখতে চান? উত্তরকে আলেয়া করে রাখতে চান? আপনার সন্তানের শিক্ষার দায়িত্ব নিয়েছে আরেকজন মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনার সন্তানের শিক্ষার দায়িত্ব নিয়েছে আপনার প্রাইমারিতে কোনো বেতন নেই, বছরে নতুন বই ফ্রি, অভিভাবকের বই কেনার ঝামেলা নেই। আবার উপবৃত্তি, আবার 3-4 দিন আগে মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে 1,30,00,000 টাকা মোবাইল ব্যাংকের মাধ্যমে, SMS এর মাধ্যমে উপবৃত্তির টাকা পাবে, মারা পাবে। স্কুলে যেতে হবে না, ব্যাংকে যেতে হবে না, বাড়ি বসে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে, বিকাশের মাধ্যমে এই টাকা পাবে। এটা ভালো না খারাপ? হ্যাঁ, এই ধরে বলেন এটা ভালো না খারাপ? আজকে আমার এক মা বলছিলেন যে মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে বছরের প্রথম দিন, এবছর 36.5 কোটি বলছে। গত বছর আমাদের শিক্ষার বাজারে ছিল 32,000 কোটি টাকা। শেখ হাসিনা শিক্ষার প্রতি কতটুকু মনোযোগী, প্রধান শিক্ষকের সাক্ষী রেখে আমার মায়েদের বলছি, এবছর শিক্ষা খাতে বাজেট 58,000 কোটি টাকা। কল্পনা করুন, কল্পনা করুন শিক্ষার প্রতি এই সরকারের মনোযোগ হবে। আমি একটা ব্যানার দেখছি, আমার আগমন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন শ্রীরামপুর সিটিকে আলিম মাদ্রাসা, সম্ভবত ওখানকার সভাপতি আমাদের মেম্বার সাহেব। এই মাদ্রাসার যারা প্রধান সহকারী প্রধান, তাদেরকে বলে সুপার সহকারী সুপার। মায়েরা জানেন এটা? হ্যাঁ। আর স্কুলের প্রধান সহকারী প্রধানকে কি বলে? হেডমাস্টার আর অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। এই বেতন বৈষম্য ছিল। মাদ্রাসার সুপার সহকারী সুপাররা কম বেতন পেত, কম মর্যাদা পেত। এখানে আছে সুপাররা? সুপার সাহেব আছেন এখানে? শুনে নিবেন, জেনে নিবেন। এই মাদ্রাসার সুপার আর হাই স্কুলের হেডমাস্টারদের বেতন বৈষম্য ছিল। যারা আল্লাহ আইন চাই, সব লোকের শাসন চাই, তারা ক্ষমতা ছিল, মন্ত্রী ছিল, এখানে এমপি ছিল, মহাদেব আবু সাইদ জানালে আল্লাহ আইন চাই, সব লোকের শাসন চাই, তারা মাদ্রাসা হাই স্কুলের বেতন বৈষম্য দূর করতে পারেনি, মর্যাদার বৈষম্য দূর করতে পারেনি। আমার মা প্রধানমন্ত্রী, যে প্রধানমন্ত্রী নামাজ করেন, তাহাজের নামাজ পড়েন, হজরের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, দৈনন্দিন প্রধানমন্ত্রী কাজ শুরু করে, সেই প্রধানমন্ত্রী এই মাদ্রাসা এবং হাই স্কুলের প্রধান সরকারি প্রধানদের বেতন বৈষম্য দূর করেছে, মর্যাদা সমান করেছে। ও মানে আমার এটা ভালো না খারাপ? বলে বলেন এটা ভালো। এই মাদ্রাসা শিক্ষা বোর্ড আওয়ামী লীগ করেছে, ইসলামিক ফাউন্ডেশন আওয়ামী লীগ করেছে, ইসলামিক সম্মেলন সংস্থার সমস্ত পর আওয়ামী লীগ দিয়েছে। পবিত্র হজের পরে
পৃথিবীতে মুসলমানদের সর্ববৃহৎ যে জামাত হয় সেই জামাতকে বলা হয় বিশ্ব ইজতেমা, বিশ্ব তাবলীগ জামাত, যেটা বাংলাদেশে হয়। আপনারা যারা রাখবেন সেই বিশ্ব তাবলীগ জামাত, সেই জায়গার ছোট ছোট দিকে জায়গা, সেই জায়গার দলিল করে বিনা পয়সায় আমার বঙ্গবন্ধু আমার জাতির পিতা বিশ্ব তাবলীগ জামাতকে দিয়ে দিয়েছে। এরপরও বাড়ি বাড়ি তাবলীগের নামে যে বলবেন, আওয়ামী লীগকে ভোট দিলে, শেখ হাসিনার কথা বললে, নাউজুবিল্লাহ বলবেন, আমি সেই মায়েদের প্রতি, বোনেদের প্রতি আমার আকুল আবেদন, যারা ভোটের মাঠে আল্লাহ আইনটায় ছাত্রদের শাসন চান, এই কথা বলে যারা এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী হয়েছেন তাদের কাছে আমাদের দেশে যারা তিনি আলেন, আল্লাহ নবী হক্কানি আলেন, যারা রাজনীতি করে না, রাজনীতি করে না, আর ধর্ম প্রচার প্রসারে কাজ করেন, যারা দেওবন্দ করেন, মুফতি মাওলানা ইসলামে হাফেজ, বুজুর্গ খতিব মুহাদ্দিস, তারা বাংলাদেশের আগে থেকে পাকিস্তান আমলে, ব্রিটিশ আমলে, বাংলাদেশ আমলে সকল আমলে সরকার প্রধানদের কাছে দাবি করে আসছিল এই জমিনে একটা স্বতন্ত্র আরবি বিশ্ববিদ্যালয়, কি একটা স্বতন্ত্র আরবি বিশ্ববিদ্যালয় দাবি করে আসছিল। যারা আল্লাহ আইন চায়, স্বপ্নকে শাসন চায়, যারা ভোটের মাঠে এসে ধর্ম বিক্রি করে, তারা ক্ষমতায় ছিল, তারা করে যেতে পারেনি, করতে পারেনি। কিন্তু আমার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই স্বতন্ত্র আরবি বিশ্ববিদ্যালয় করে দিয়েছে। আল্লাহ আমার কথা হলো, এটা ভালো না খারাপ? হ্যাঁ, এটা ভালো। আমার জানা ছিল না শেখ হাসিনা এবার দিয়ে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী। তিনি যখন প্রথমবারের প্রধানমন্ত্রী হন, মা আনিতা কি বলতে পারবেন কত সাল থেকে কত সাল? শেখ হাসিনা প্রথম মেয়াদে যখন প্রধানমন্ত্রী হন, জি 96 থেকে 2001, এই 5 বছর শেখ হাসিনা প্রথম মেয়াদে প্রধানমন্ত্রী হন। তখন তার সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ছিল ডাক্তার মোজাম্মেল হোসেন এমবিবিএস ডাক্তার, হজ করা একজন মুরব্বী, প্রায় 80 বছর বয়স। আমার সাথে এবারও এমপি, আমরা একটা কর্মশালায়, সব এমপিরা একটা কর্মশালায় সভাপতিত্ব করছেন ডাক্তার শিরিন শারমিন চৌধুরী। তো উনি গল্প করছিলেন যে আমি এমপি, আমি প্রতিমন্ত্রী, আমি ডাক্তার, আমি বাড়ি থেকে ডাক্তারি করি, গরিবের ডাক্তার হিসেবে আমার এলাকার নাম। আমার এলাকার একজন রুগী এসছে, সেই রুগীর বয়স 65 করে, প্রায় 70। কত বছর বয়স রুগী? প্রায় 70। সেই রুগী আসলে আমি সেই রুগীকে আমি চিকিৎসাপত্র দিয়েছি, প্রেসক্রিপশন করে দিয়েছি বিনা পয়সায়। ওষুধ কেনার টাকা নেই, ওষুধ কিনে দিয়েছি। পত্র খাওয়ার টাকা নেই, পত্র নিয়েছি। সেই সিনিয়র সিটিজেন, সেই বয়স্ক মুরব্বী দুরবস্থা থেকে আমার ভিতরে দুঃখ রেখে উঠল, আমি বঙ্গবন্ধুর কর্মী, আমি শেখ হাসিনার মন্ত্রী পরিষদের প্রতিমন্ত্রী। আমি ঢাকায় ছিলে যে বঙ্গবন্ধু মেয়ের কাছে বললাম, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় নেত্রী, যে বঙ্গবন্ধুর স্বপ্ন দেখিয়েছিল সোনার বাংলাদেশ, আমরা সেই দেশের মানুষের জন্য আপনাকে আমাদের কিছু করতে হবে। তখন বলল কি করতে হবে? বলল এই যারা বয়স্ক নারী পুরুষ 65 ওপরে যাদের বয়স, এদের বয়স্ক ভাতা দিতে হবে, এদের বয়স্ক ভাতা দিতে হবে। শেখ হাসিনা শুরু করলেন প্রথম মেয়াদে শুরু করলেন। প্রথম যাকে বয়স্ক ভাতা দিলেন সেই বৃদ্ধ 70 বছরের বৃদ্ধ একটা গ্রামে অনেক বড় বংশের একজন মুরব্বী। আপনাদের গ্রামে বংশ বড় কিন্তু গরিব হয়ে গেছে। আপনারা এখন গ্রামে যে ভোট তার বাড়িতে কিন্তু গরিব হয়ে গেছে। প্রথম বয়স্ক ভাতা পেয়েছে শেখ হাসিনার কাছ থেকে, ডাক্তার মোজাম্মেল হোসেনের মাধ্যমে। 2001 সালের ভোট, সেই ভোটে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হতে পারেনি, ক্ষমতায় আসতে পারেনি জাতীয় আন্তর্জাতিক চক্রান্তের কারণে। কিন্তু যাকে প্রথম বয়স্ক ভাতা দিল সেই লোককে বিএনপি করত। কিন্তু 2001 ভোটের মাঠে যে তার বংশের সেই 150 ভোটার তাদের জন্য বলল, আমি শেখ হাসিনা আছি, আমি নেবার ধর্মী করবো না, আমি শেখ হাসিনার বাড়িতে ভোট দেবো না।
আমার এই মায়েরা জানে না যে প্রধানমন্ত্রী তিনি একজন মা, একজন মহিলা, একজন বিধবা, একজন এতিম, মাত্র 18 বছর বয়সে এতিম হয়েছিলেন। সে এতিম শেখ হাসিনা এদেশের গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার জন্য, আমার মায়েদের জন্য, আমার বাবাদের জন্য, আমার মুক্তিযোদ্ধাদের জন্য তিনি কি বললেন? বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিচয়তা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, মৃত্যু ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, দুই ঈদে ভিজিয়ে প্রতি মাসে আমার অসুস্থ মাকে বিজলির মাধ্যমে 30 থেকে 4, যখন কাজ থাকে না তখন কর্মসংস্থানের মাধ্যমে 40 দিনের কাজ, 10 টাকা কেজি চাল, 10 টাকার জায়গা কারণ এই সব শেখ হাসিনা মাত্র। এই কাজগুলো ভালো না খারাপ? হ্যাঁ, ভালো। শেখ হাসিনা সিদ্ধান্ত নিয়েছে মাতৃশ্রেণীর যে প্রাইমারিতে আপনার সন্তান লেখাপড়া করবে, সেখানে 100 জনের চাকরি হলে 60 জন মেয়ের চাকরি হবে। 100 জনের চাকরি হলে 60 জন মেয়ের চাকরি হবে। আপনার কন্যা সন্তানের এটা ভালো না খারাপ? হ্যাঁ, ভালো। কিন্তু অন্যরা ভালো বলে না, অন্যরা ভালো বলে না। শেখ হাসিনা কেন এই নারী শিক্ষার প্রতি জোর দিয়েছে? আপনার কন্যা যদি, আপনার সন্তান যদি কন্যা হয়, তাকে 1 থেকে ডিগ্রি পর্যন্ত বিনা বেতনে করা, আবার উপবৃত্তি, আবার উচ্চ শিক্ষার জন্য শিক্ষাবৃত্তির ব্যবস্থা করেছেন শেখ হাসিনা। এটা ভালো না খারাপ? একটু জোরে বলেন, ভালো না খারাপ? কেন শেখ হাসিনা নারী শিক্ষা চায়? এই যে আমার বাচ্চারা বয়সী মুরব্বীরা বসে আছে, আমরা মেয়ে দিয়ে দিই, আমরা বোন দিয়ে দিই, আমরা আবার অন্য লোকের মেয়ে দিয়ে দেবো। এই শ্রীরামপুর ফুলবাড়ি এই অঞ্চলে আছে কিনা কাগজপুরে আমি জানি না। আমার বাড়ি যে অঞ্চলে, বাঁকা অঞ্চলে, ওই অঞ্চলে এখনো যৌতুক প্রথা। মেয়ে দিয়ে দেওয়ার পর শ্বশুর বাড়ি যায়, শাশুড়ি ননদরা যৌতুক চায়। এই অঞ্চলে আছে নাকি মায়েরা? হ্যাঁ, কোনো কোনো জায়গায় আছে। তার সাধারণত যৌতুকের জন্য কি করে? নতুন বউকে শাশুড়ি এবং ননদরা দেওয়াটা মিলে পিটায়, যখন করে, রক্তাক্ত যখন করে, যৌতুকের জন্য বর্বর আচরণ করে। সেই নতুন বউ কাছে কাছে বাজার বাড়ি চলে আসে, এসে বাচ্চারা ভাইদের কাছে নালিশ করে যে যৌতুকের জন্য আজকে আমার দেওয়ার ননদ শাশুড়িরা আমাকে নির্যাতন করেছে, সারা শরীর আমার রক্তাক্ত জখম করেছে, আমি আর স্বামী ঘর করবো না। সেই অত্যাচার নির্যাতন দেখে পরিবারের লোকজন প্রথমে যায় থানায়। কল্পনা করুন মায়েরা, আপনার মেয়ে স্বামীর বাড়িতে যৌতুকের জন্য নির্যাতন হলো, তার সারা শরীর রক্তাক্ত জখম, আপনি থানায় গেলেন। সেই থানার ডিউটি অফিসার এরকম হাবিব সাহেবের মতো সুপুরুষ অফিসার না হয়ে যদি নারী অফিসার হয়, তাহলে আপনি আপনার মেয়েকে নিয়ে যে একজন নারী অফিসারের কাছে আপনি কিন্তু নির্দ্বিধায় তার স্বামীর বাড়ি কি অত্যাচার হয়েছে, কি নির্যাতন হয়েছে, সারা শরীরে কোথায় কোথায় ক্ষতদাগ, একজন নারী পুলিশ অফিসারের কাছে বলতে এবং দেখাতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। এটা ঠিক? ঠিক। এইবার আপনি থানা খুলে এইবার কোর্টে যাবেন। কল্পনা করুন, সেই কোর্টের যদি উকিল পুরুষ হয়, সেই কোর্টের বিচারক যদি পুরুষ হয়, তাহলে আমার মা তার মেয়েকে কোর্টে নিয়ে যে তার মেয়ের উপরে যে নির্যাতন হয়েছে, সারা শরীরে যে ক্ষত দাগ, এই দাগ দেখাতে লজ্জা পাবে, স্মরণ পাবে, হবে না? কিন্তু কল্পনা করুন, ওই কোর্টে যদি নারী উকিল, মহিলা উকিল, ওই কোর্টে যদি নারী বিচারক থাকে, তাহলে আমার মা, আমার খালা, আমার চাচি, আমার বোন যে সাথে যাবে, তাকে ওই নারী উকিল, নারী বিচারকের কাছে স্বাচ্ছন্দ্যে বলতে পারবে, নির্দ্বিধায় নিঃসংকোচে বলতে পারবে। কি পারবে না? এটা হচ্ছে সত্য। হ্যাঁ, এবার কল্পনা করুন, মেয়ে দিয়ে দিলেন, অন্যের মেয়ের সন্তানের সাথে দিয়ে দিলেন, 10 মাস 10 দিন পরে সেই মেয়ের সন্তান সম্ভাবনা হলো, অন্তঃসত্ত্বা হলো, গর্ভবতী হলো, প্রেগনেন্ট হলো,
আমরা কি করি? আমার স্ত্রী, আমার মেয়ে, আমার বোন যদি গর্ভবতী হয়, আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই। কম করে কম, সেই ডাক্তার যদি গাইনি ডাক্তার হয়ে থাকে, সেই ডাক্তার যদি পুরুষ না হয়ে গাইনি মহিলা ডাক্তার হয়ে থাকে, বিগড়াটা থানার খালেয়া ডাক্তারের মতো, তাহলে নির্দ্বিধায় আপনার মেয়ে, আপনার বোন যাকে নিয়ে যাবেন গাইনি মহিলা ডাক্তারের কাছে, তার যে শারীরিক সমস্যা হয়, সেই সমস্যা নির্দ্বিধায় নিঃসংকোচে নির্লজ্জ ভাবে আপনি বলতে পারবেন। লেখাটা কি সত্য? জোরে বলেন, লেখাটা কি সত্য? জোরে বলেন। সেই কারণে সেখানে আসুন নারী শিক্ষা। আপনার মেয়ে শিক্ষা গ্রহণ করে এমবিবিএস ডাক্তার হবে, গাইনি ডাক্তার হবে, উকিল হবে, ব্যারিস্টার হবে, বিচারক হবে, জজ হবে, পুলিশ অফিসার হবে, দারোগা হবে, ওসি হবে, এসপি হবে, ইউনো হবে, শিক্ষক হবে। এটা চান না? আপনার কি চান? আমার বাবা করে, আমার এক শ্রেণীর মারা ধর্মীয় কথা বলার নাম করে তালিমের নামে বাড়ি বাড়ি যায়, আর যে বলে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, শেখ হাসিনা দেশটাকে রক্ষা দিলে এই নারীদের ঘর থেকে বেরোচ্ছে, নারীদের সম অধিকারের কথা বলছে, চাকরির কথা বলছে, শিক্ষার কথা বলছে, এই নারীদের যে কথা পাচ্ছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, শেখ হাসিনা দেশটাকে রক্ষা দেবে। আমি এই স্কুলের মায়েদের সাথে রেখে সেই মায়েদের কাছে বলবো, ও মায়েরা, আপনারা কি আপনার মেয়েকে আগে আমার মেয়ে রাখতে চান? হ্যাঁ, আগে আপনার কেউ আর রাখতে চায় না। সেই কারণে আপনার সন্তানকে স্কুলে পাঠাতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতে হবে, শিক্ষা দিতে হবে। সেই হবে আপনার পরিবারের আশীর্বাদ, সেই হবে আপনার পরিবারের আশীর্বাদ। সেটা শেখ হাসিনা চাই, বর্তমান প্রধানমন্ত্রী চাই। আমি আমার যে মায়েরা এসেছেন, আমি বলেছি যে আপনাদের আগে শেষ করে দেবো। তো মায়েরা কেমন আছেন আপনারা? হ্যাঁ, ভালো আছেন? এই যে গ্রামে শ্রীরামপুরে, ঠিক আছে, ইতিমধ্যেই তিনি ঘোষক, তিনি বলেছেন যে অলরেডি কাজ হয়ে গেছে, ছুটি পড়া শুরু হয়েছে, আপনাদের বাকি বাড়িতে বিদ্যুৎ যাবে। ইতিমধ্যে আপনারা যে খবরপুরের থেকে এই রাস্তার কথা বলে মায়েরা বলেছেন, শহরের মধ্যে দিয়ে ইতিমধ্যে টেন্ডার হয়ে গেছে। ইতিমধ্যে আপনাদের আমরা প্রাইমারি স্কুলের শেখ হাসিনা সরকারের বিল্ডিং দিয়েছি, আপনি উদ্বোধন করলাম। আমাদের মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, তিনি আমার পিতার সাথে যুদ্ধ করেছেন, তিনি তার যৌবন বয়সে স্কুলের এই স্কুল শেষ করেছিলেন। এর আগে শেখ হাসিনা প্রথম মেয়াদে আমরা এখানে একটা বিল্ডিং করি। আমার মায়েদের দাবি যে এখানে তার সন্তানরা রোদে পড়ে বৃষ্টিতে ভিজে অনেক কষ্টের মধ্যে ক্লাস করে, আপনারা দাবি করেছেন। আজকে স্বাধীনতার বয়স কত? হ্যাঁ, 46 বছর। এই 46 বছরে শেখ হাসিনার দল আওয়ামী লীগ ক্ষমতায় মাত্র 16.5 বছর। কত? আর বাকি কত থাকে? হ্যাঁ, 28.5, তাই তো? 29। তাহলে বেশি দিন তারা ক্ষমতায় থাকছে। যারা আল্লাহ আইন চাই, সব লোকের শাসন চাই। সেই মকবুল সাহেব এখানে এমপি ছিল, মহাতুর আবু সাহেব এমপি ছিল, বদরুল আলা এমপি ছিল, মিহির সাদুর রহমান এমপি ছিল, ছিল না? এই যে উন্নয়নের কথাগুলো বললাম, একটাও কাজে হাতিয়ে না। এটা নাকি সত্য? হ্যাঁ, আওয়ামী লীগের এই 16.5 বছরে আমরা ভাগ্যবান, আমাদের এই অঞ্চলের একজন মানুষ বিদ্যুৎ প্রতিবন্ধী ছিল, হুইল ছিল,
দুবার এমপি ছিল, এই গ্রামে বিদ্যুৎ দিতে পারেনি, এই গ্রামে বিদ্যুৎ দিতে পারেনি। শেখ হাসিনা বিদ্যুৎ প্রতিবন্ধী করেছিল, শেখ হাসিনা মামলা করে কোর্টে দাঁড়িয়ে শেখ হাসিনা বিরোধে শাস্তি দিয়েছিল। যে শেখ হাসিনা 10 বার নৌকা দিয়েছিল, দুবার এমপি বানিয়েছিল, হিট বানিয়েছিল, প্রতিবন্ধী বানিয়েছিল, বিদ্যুৎ প্রতিবন্ধী বানালো, এই অঞ্চলে উন্নয়ন করতে পারেনি। কিন্তু যিনি আমার সরকারি দলের সাধারণ সম্পাদক, তাকে শুধু আপনারা শিল্পপতি মোটা মাহমুদ হিসাবে ছিলেন, তিনি কিন্তু একজন সফল অভিভাবক। নিজের ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয় করে ঢাকা বিশ্ববিদ্যালয়। তিনি আমার কাছে বলেছেন যে বিষয় আপনি যখন আমাকে পার্টি সরকারি দলের সাধারণ সম্পাদক বানিয়েছেন, আমার প্রতিবেশী গ্রাম, আমার ফ্যাক্টরির পাশে সাগরপুর, শ্রীরামপুর, আমি এই গ্রামগুলোতে আমি বিদ্যুৎ দিতে চাই, আমি কাঁচা রাস্তাকে পাকা রাস্তা করতে চাই, আমি এখানকার স্কুল মাদ্রাসায় বিল্ডিং দিতে চাই। আমরা শুরু করেছি। ইতিমধ্যে বিদ্যুৎ পেয়েছেন না শ্রীরামপুরবাসী? আশা করি আগামী 6 মাসের মধ্যে আপনাদের সকল বাড়িতে বিদ্যুৎ যাবে, সকল বাড়িতে শেখ হাসিনার বিদ্যুতের আলো জ্বলবে। বছরের প্রথম দিন যেমন আমরা নতুন বইটি শেখ হাসিনা যেমন শিক্ষার আলো জ্বেলেছেন, আমরা বিদ্যুতের আলো জ্বালাবো। এই শ্রীরামপুর, ফুলবাড়ি, এই অঞ্চলের মায়েরা, এই অঞ্চলের বয়স্ক বাবারা এক সময় সর্দি, কাশি, হাসি, পেটে ব্যথা, এই সামান্য রোগ হলে কষ্ট করে কাজ কামাই করে দম কামাই করে বিগতটা হাসপাতালে যেতে হতো। এখন কমিউনিটি ক্লিনিকে এই ছোট ছোট রোগের জন্য 32 পদের ওষুধ শেখ হাসিনা বা প্রধানমন্ত্রী ফ্রি দেয়। এখন আর উপজেলা হাসপাতালে যেতে হয় না। এটা ভালো না খারাপ? হ্যাঁ বলেন। 32 পদের ওষুধ আপনার ইউনিয়নের 3টে কমিউনিটি ক্লিনিক থেকে পান। এই কমিউনিটি ক্লিনিক এবং খালেদা জিয়া বন্ধ করে দিয়েছিল। যারা আল্লাহ ছাত্রদের শাসন দেয় ক্ষমতায় ছিল, তারা বন্ধ করে দিয়েছিল। 2001 থেকে 6 সাল কোনো কমিউনিটি ক্লিনিক ছিল না, শেখ হাসিনা করেছিল, বন্ধ করে দিয়েছিল। সেখানে আপনার সন্তানের চাকরি হয়েছে। 32 পদের ওষুধ আপনারা ফিরে পান। আমি সব শেষে একটা বক্তৃতা করতে চাই। 10ম শ্রেণীর তানিয়া কি আসো? 10ম শ্রেণীর তানিয়া সামনে আসো, তানিয়া সামনে আসো। ধন্যবাদ ওনাকে। কই সামনে কই? না সামনে বেড়াবে, সামনে বেড়াবে। কই আমাদের মঞ্চ করতে হয়। ওটা দাও, মাঝখানে দাও, এই মাঝখানে দাও। এই মেয়ের নাম তানিয়া, 10ম শ্রেণীতে পড়ে। ও আমাকে ফুল দিতে আসছিল, ফুল। ও আমাকে ফুল দিতে আসছিল স্কুলের পক্ষ থেকে। ফুল নিয়ে কবিতা কি লিখেছেন? ফুল দেওয়া ভালো নয়, মেয়ে ফুল দিতে হয়, ফুলের মতো গান দিতে হয়। যদি মোটে 1টি পয়সা ছাত্র নিয়েও সুধার লাগি, 2টি যদি তবে আজ থেকে ফুল কিনে নিয়েও হে অনুরাগী। আমার নবীর কথা। এই ফুলের মতো পবিত্র মেয়েটি আমাকে ফুল দিতে এসেছিল এমপি সাহেবকে, প্রধানমন্ত্রীকে। 10ম শ্রেণীতে পড়ে। আমাদের এই জীবনযাত্রার একটি মেয়ে, বছরের যেমন নামে তাদের গ্রামে বাড়ি, নাম মাইশা। নাম শুনেছেন? যশোরের পুলিশ লাইন স্কুলে পড়ে, ক্লাস 10-এ। ক্লাস 5-এ এইচে বৃত্তি পেয়েছে, ফুটফুটে মাইশা। মা বাবার একমাত্র মেয়ে। মা এবং বাবার স্বপ্ন ছিল মেয়ে ডাক্তার হবে, মেয়ে ডাক্তার হবে। যশোরের 1 নম্বর স্কুল পুলিশ লাইনের সায়েন্সের স্টুডেন্ট মাইশা। বেগম খালেদা জিয়া অবরোধ দেখেছে, হরতাল দেখেছে, পেট্রোল বোমা দিয়ে সারা দেশ জ্বালিয়ে দিচ্ছে। জামাত বিএনপির সেই অবরোধে যশোর শহরের স্কুলগুলো সব বন্ধ। 1 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 93 দিন এই অবরোধ ছিল। মাইশা তার বাবার কাছে বাহানা বলল, বাবা আমাদের স্কুলে ক্লাস হয় না, স্কুল ছুটি বন্ধ, আমরা স্কুলে যেতে পারি না।
তুমি ঠিকাদারি কাজে কক্সবাজারে যাচ্ছ, কন্ট্রাক্টারি কাজে কক্সবাজারে যাচ্ছ, তোমার সাথে আমি আর মা যাবো। মেয়ের বাড়ি না খেলতে পারলো না। মেয়ের বাবা নুরুজ্জামান কতলু খুবই পরিষ্কার মানুষ। মেয়ের বায়না অনুযায়ী মেয়ে এবং মেয়ের মাকে নিয়ে রওনা দিল কক্সবাজারে। শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের কল্যাণে আমাদের মেয়ে মাইশা সেই কক্সবাজারের জাতীয় সমুদ্র সৈকতে মায়ের সাথে বাবার সাথে ছবি তুলছে। সেখানকার একটি বিখ্যাত জায়গার নাম ইনানি সিটি। গেছেন তো? ইনানি সিটিতে গেছেন? বড় বড় পাথর সেই সমুদ্রের মধ্যে, পানির মধ্যে, বালুচরের মধ্যে, মনে হয় বড় বড় চূড়ান্ত পাথর। আমি গিয়েছিলাম 2004 সালে। এই মোটা মাহমুদ আর আফিল সাহেব আমার বিয়ের পরে আমাকে হানিমুন করার জন্য বিমানে টিকিট দিয়েছিল। বললো কোনো গিফট দিতে পারবো না, উপহার দিতে পারবো না,